নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। নদিয়ায় এনআরসি আতঙ্ক। অসম থেকে পশ্চিমবঙ্গে দুই বাসিন্দাকে পাঠানো হলো এনআরসি নোটিশ। নির্বাচনের আগে এনআরসি নোটিশে চড়ছে রাজনৈতিক পারদ। ভোটের আগে বিজেপির নতুন ফন্দি। মুখ্যমন্ত্রীর পর এনআরসি নিয়ে সুর চড়িয়ে দাবি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। এর আগে কোচবিহারের বাসিন্দাদেরকেও কিন্তু এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল। দেখুন। Who are they? How can we interfere in our business? তারা কিছু বরাদ করলে তারা স্টেট গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে জানতে পারত, but they cannot give like this. এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত চলছে। রাজনৈতিক স্বার্থে ইচ্ছে করে রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি। বৃহস্পতিবারই বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশ পাঠানো প্রসঙ্গে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিজের এক্স হ্যান্ডেলে এনআরসি নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এটা আমরা আগে দেখেছি, কুচবিহারেও হয়েছে। এখন এটা বিজেপির সাহস আপনারা দেখুন যে পশ্চিমবাংলার মাটিতে পশ্চিমবাংলার বৈধ নাগরিককে ধুবুলিয়ায় নদিয়ার বাসিন্দাকে আসাম জোরহাটে তারা বিদেশি ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে চিঠি পাঠাবার সাহস। কিসের জন্য? এটা শুধু ভয় এবং আতঙ্ক ছড়ানোর জন্য, ইলেকশনের আগে আতঙ্ক ছড়ানোর জন্য। ভিন রাজ্যে কাজে যাওয়াই কাল। নদিয়ার দুই বাসিন্দার হাতে এনআরসি নোটিশ। অক্টোবরের 3 তারিখ অসম থেকে এনআরসির চিঠি আসে নদিয়ার ধুবুলিয়ায়। ধুবুলিয়া থানার সোনডাঙ্গা গ্রামের দুই বাসিন্দা আসাদ শেখ ও সঞ্জু শেখ, দুজনের কাছেই পৌঁছেছে এনআরসি নোটিশ। স্বাভাবিকভাবেই দেখা দিয়েছে আতঙ্ক। এই মাসের 3 তারিখে আমার কাছে একটা কাগজ আসে আসাম থেকে। সেটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে। আমরা বুঝতে পারছিলাম না। এখানকার প্রতিনিধিদের দেখায়, তারা এটা বললো যে এটা এনআরসির কাগজ। আমাদের এখানে সব ডকুমেন্টস, আমার বাপ দাদা 14 পুরুষ সবাই এখানেই বসবাস, এখানেই থাকি আমি। উদ্বেগের কোনো কারণ নেই। মহুয়া মৈত্রদের পলিটিক্স করারও কোনো প্রয়োজন নেই। যদি ভুল হয়ে থাকে সংশোধন হবে। বিহারে আপনারা দেখেছেন এসআইআর এ 65 লাখ লোকের নাম্বার গেছে। সেরকম কাজ করতে গেলে 2-4টে যদি ভুল হয়, মমতাদির যেমন জাগরি দিতে গিয়ে 2-4টে ভুল হয়েছিল, তো সেরকম যদি 2-1টা ভুল হয় নিশ্চয়ই সংশোধন হবে। এর আগে বেশ কয়েকজন কোচবিহারবাসীর কাছে পৌঁছেছিল এনআরসি সংক্রান্ত নোটিশ। নির্বাচনের আগে ফের এনআরসি ইস্যুতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে। একদিকে কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুলছে তৃণমূল, অন্যদিকে বিজেপি বলছে ভয় দেখিয়ে নয়, তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে মাত্র। কিন্তু বিজেপির এই দাবি কতটা সত্যি তা নিয়ে ধোঁয়াশা চরমে। নদিয়া থেকে বিশাল সিংহ রায়, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিংসুক চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। কিংসুক বাবু, যেটা জানতে চাইবো যে অসম থেকে এনআরসি নোটিশ আসছে কোথায়? না নদিয়ার বাসিন্দাদের কাছে। কিভাবে সম্ভব এটা? না, এই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। এবং সত্যি কথা বলতে কি, অসমিয়া ভাষায় যে চিঠি, সেই চিঠি ধুবুলিয়ার বাসিন্দারা পেয়েছে। এবং এই স্যারের আগে এই এনআরসিটাকে প্রকারান্তরে এই রূপায়ণ করার জন্য বিজেপি সচেষ্ট হয়েছে এবং এর তীব্র প্রতিবাদ আমরা করছি। এবং শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস তার অবস্থানে বলেছেন, রাজনৈতিক অবস্থানে, যে এটা আমরা বাংলায় হতে দেব না। তার কারণ মানুষের অধিকারে
ভোটাধিকার প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, তিনি কিন্তু মানুষের ভোটেই ওখানে নির্বাচিত হয়েছিলেন। এবং এই আধার কার্ড বলুন, আপনাদের প্যান কার্ড বলুন, ড্রাইভিং লাইসেন্স বলুন বা রেশন কার্ড বলুন, এগুলো সব বৈধতা নিয়ে এগুলোই সিটিজেনশিপ ছিল এবং সেগুলো নিয়েই তারা কিন্তু সরকারের ক্ষমতায় আছেন 2014 পরের থেকে। সুতরাং এই জায়গায় নাগরিকত্ব প্রমাণ করা বারবার এবং এই স্যারের মাধ্যমে এটাকে প্রকারান্ত এনআরসিসিএ এনে দেওয়া, পশ্চিমবাংলায় এটা মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেনে কিছুটা নিচ্ছেন না, ভিন রাজ্যে নেবেন না, কাজের জন্য এবং যাওয়াই কি একটা কোথাও গিয়ে ভোটারের কাল নামও হলো যেন বলে মনে হয়? না বাদ যায়। না, একটা বিষয় খুব পরিষ্কার, কাজের জন্য কেন যাবে না? যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দাঁড়িয়ে যদি একটা রাজ্য থেকে অন্য রাজ্যে কোনো শ্রমিক যান বা কোনো কাজের জন্য যদি কোনো মানুষ যান, যেতেই পারেন, এবং সেইখানে দাঁড়িয়ে আজকে তাকে এনআরসি নোটিশ ধরিয়ে দেওয়া হবে, এই অগণতান্ত্রিক এবং এই ধরনের স্বেচ্ছাচারী প্রক্রিয়া কখনোই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেনে নিচ্ছি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে মেনে নিচ্ছেন না এবং আমরা পরিষ্কারভাবে বলছি এটা অত্যন্ত অগণতান্ত্রিকভাবে তার হাতে দেওয়া হয়েছে। তারা আশঙ্কিত যে তাদের হয়তো ডিটেনশন ক্যাম্পে আবার পাঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি, বিজেপি যে বিষয়টা নিয়ে খেলছেন, এটা সত্যি কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগুন নিয়ে খেলছেন এবং আগুন নিয়ে খেলতে তিনি বারবারই বলেছেন, এটা নিষেধ করেছেন। কেন যে আপনারা এমনটা খেলবেন হচ্ছে না, বলে মনে হয় ভারতের আপনাদের? জনগণ স্বাধীনতার পর আছে। এই যে এর আগে আমরা দেখেছিলাম কোচবিহারের না, কয়েকজন এমনটা বাসিন্দার হচ্ছে এই কাছে কারণেই। পৌঁছেছিল এনআরসি নোটিশ। হ্যাঁ, এবং এটা করা হচ্ছে এই কারণেই, যে কোনো প্রকারে এই শাসক দলের যারা অনুগত সেই সমস্ত ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দাও, এবং সেখানে লক্ষ লক্ষ নাম বাদ গেলে এই শাসক দল ভারতীয় জনতা পার্টি তাদের সুবিধা হবে এই নির্বাচন, এই সংগ্রামে জিততে, এবং এইটাই হচ্ছে মূল লক্ষ্য তাদের। এবং যে কোনো প্রকারে ভোটার লিস্ট থেকে বৈধ নামগুলো যদি বাদ দেওয়া যায়, তাহলে তাদের ভোটের রণতরী পার হতে অনেক সুবিধা হবে। এটাই হচ্ছে আগামী লক্ষ্য তাদের, এবং ঠিক সেই কারণে আমরা প্রতিবাদ করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে একটি ভোটারের লিস্টে যেন একটি ভোটারের নাম যেন বাদ না যায়। সেই কথাই মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, আমাদের সাংসদ তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন মহুয়া মৈত্র নদিয়ায়, এবং আপনারা এটা লক্ষ্য করেছেন, দেখেছেনও। আমরাও তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছি, যারা আমরা কর্মী, তারাও কিন্তু এর তীব্র ভাষায় প্রতিবাদ করছি। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় আমরা মানে কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তার বক্তব্য যে হতে পারে দু একটা কোথাও ভুল হয়েছে, ভুল শুধরে নেওয়া হবে। বিহারের এসআইআর এর কথা তিনি উল্লেখ করছেন, যেখানে 65 লক্ষ নাম বাদ গিয়েছিল খসড়া তালিকাতে, পরবর্তী দেখা যায় সেটা থেকে আরেকটু কমে আসে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হয়, অনেকটাই কমে আসে। তো তেমনই বলছেন যে কোথাও হয়তো ভুল হয়ে থাকতে পারে। দেখুন, যে এটা কি সত্যিই ভুল নাকি ইচ্ছাকৃত ভুল? বেশ, অনিচ্ছাকৃত ভুল না ইচ্ছাকৃত বোধহয় না, আমরা মনে করছি এটা এজেন্সিকে ব্যবহার করার একটা প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের। তার কারণ যদি বলেন, আমাদের তো এমনি রিভিশন হয়, ভোটার লিস্টে নাম তোলা, নাম সংযোজন, বিয়োজন, এগুলো তো হয়, এবং সেই সপ্তাহব্যাপী বিএলওরা বসেন, এজেন্টরা থাকেন বিভিন্ন দলের, বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের সম্মুখেই এটা হয়। সুতরাং এইখানে নতুন করে এসআইআর তৈরি করে আর তার মাধ্যমে আমরা প্রকারান্তরে এই এনআরসি এবং সিএ লাগু করব, এই যে প্রক্রিয়া, এই যে কৌশল, এই কৌশলের বিরুদ্ধেই আমরা কিন্তু প্রতিবাদ করছি তীব্র ভাষায়, এবং এটা হতে পারে না। কারণ প্রত্যেকটা ভোটের আগেই খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়, তার জন্য শুনানি হয়, তার জন্য বিভিন্ন ফর্ম 6, 7, 6, 7, 8 আপনারা জানেন, সেগুলো ফিল আপ করে ভোটাররা দেন, এবং কারোর ঠিকানা চেঞ্জ, কারোর নাম বিয়োজন, কারোর নাম সংযোজন, এবং তারপরে একটা ফাইনাল ভোটার লিস্ট তৈরি হয়। এটাই প্রক্রিয়া, এবং এটা খুব সার্বজনীন প্রক্রিয়া। এখানে আমাদের তো কোনো আপত্তি নেই, সেখানে সমস্ত রাজনৈতিক দলের এজেন্টরা থাকেন এবং তাদের সম্মুখেই এটা হয়, বিএলওরা করেন, মাননীয় আধিকারিকরা করেন, সেটাই হবে। কিন্তু এই স্পেশাল যে রিভিশন, এই স্পেশাল রিভিশনের নামে বৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া, যে চক্রান্ত, এবং শাসক দলের অনুগত যে সমস্ত ভোটার তাদের বাদ দিতে পারলে এই ভোটের রণতরী পার হওয়া যাবে খুব সহজে, এই যে একটা প্রচেষ্টা, এই তীব্র একটা নিন্দনীয় প্রচেষ্টার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস। বেশ, কিন্তু একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন অনুষ্ঠানে বিজেপি নেতা নারায়ণ কর। আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিংসুক চক্রবর্তী। নারায়ণবাবু, আপনাকে স্বাগত জানাবো এবং প্রথম প্রশ্ন যেটা আপনার উদ্দেশ্যে থাকবে, যে এই যে নদিয়ার ধুবুলিয়ার দুই বাসিন্দার কাছে এনআরসির নোটিশ এসছে অসম থেকে, কিভাবে এটা সম্ভব যে যারা নদিয়ার বাসিন্দা তাদেরকে অসম সরকার এনআরসির নোটিশ পাঠাবে? হ্যাঁ, প্রথমেই ঋষিকেশদা আমি আপনাকে বিজয়ার শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা, আপনাকেও আমাদের শুভেচ্ছা। সাথে বিষয়ে আসুন। উপস্থিত রয়েছেন যিনি কিংসুকদা, তাকেও আমি আমার শুভেচ্ছা জানাই। কি আজকে 3 তারিখে আমরা জানতে পারলাম বা এসেছে হ্যাঁ, বলুন। সঞ্জু শেখ ও আরশাদ শেখ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পরিবারের দুইজনের কাছে অসম থেকে এনআরসি নোটিশ এসেছে। হুম এটা একটা এনআরসিটা হলো, এটা একটা অসম সরকারের কেননা আমরা জানি ভারতবর্ষের মধ্যে একটি বলেছে মাত্র একটি রাজ্যে এবং সরকার ঘোষিত, সুপ্রিম কোর্ট ঘোষিত অংশগ্রহণ করেছে। অতএব সেই এনআরসিটাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য, তাকে ফুলফিল করার জন্য, আসাম সরকারের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য তার জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠাবে। এবার এনআরসি পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠাছে কেন, সেটাই তো আমার প্রশ্ন, যে কেন এনআরসি নোটিশ পাঠানো। নারায়ণদা, আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না, কোথাও নেটওয়ার্কে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করব আপনার সাথে আবারও পরবর্তীতে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আমি কিংসুকদা আপনার কাছে আসব। যেটা নারায়ণদা বলার চেষ্টা করছিলেন যে কোথাও গিয়ে তিনি, যে কেন এই নোটিশ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে অসম সরকারের পক্ষ থেকে এনআরসি নোটিশ, সেটা তো কখনোই কাম্য নয়। এবং আপনি যেমনটা বলছেন যে কোথাও গিয়ে একটা এই আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে। অপপ্রয়াস। আমরা প্রথমেই প্রশ্ন তুলছি, আসাম সরকারের কি সেই এখতিয়ার আছে যে পশ্চিমবঙ্গে নারায়ণবাবু দেখি কি বলেন। নারায়ণবাবু, এখতিয়ার কি আছে অসম সরকারের এখতিয়ার কি আছে এনআরসি নোটিশ পাঠানোর বাংলার বাসিন্দাকে? এই বিষয়টা পরিষ্কার। ভারতবর্ষের বাইরে নয়, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়, বিহার ভারতবর্ষের বাইরে নয়। আজকে যদি একটা আসামি বিদেশে থাকে, সেই বিদেশ থেকে সেই আসামিটাকে ফেরত আনার দায়িত্ব ভারতবর্ষের। তেমনি আমাদের কোনো রাজ্যের পক্ষ থেকে আজকে একটা আসামি যদি বাংলা থেকে কোনো অন্যায় করে, কোনো খুন মার্ডার জখম করে যদি সেই আসামিটা বিহারে গিয়ে লুকিয়ে থাকে, তাহলে তো আমাদের আইন অনুযায়ী তো আমরা বিহার থেকে ধরে আনার বাসিন্দা ছিলেন এরা? এরা কি অসমের বাসিন্দা নয়? এবার আপনি শুনতে পাচ্ছেন ভালো? হ্যাঁ, বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমি দুঃখিত নারায়ণদা, আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না। আবারও আসবার চেষ্টা করব আপনার কাছে। কোথাও নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, যে কেন পশ্চিমবঙ্গের দুই বাসিন্দার কাছে এই এনআরসি নোটিশ আসবে। খুব স্বাভাবিক বিষয় যে এতে তাদের মধ্যে একটা আসাম সরকার দিচ্ছে। হ্যাঁ, অসম সরকার দিচ্ছে, যেখানে অসম সরকারের এই এখতিয়ার আছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। নারায়ণদা, আছে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে। অবশ্যই অবশ্যই। নারায়ণদা, নেটওয়ার্কের বড় সমস্যা হচ্ছে, যন্ত্রের যন্ত্রণা তো থাকেই। কিংসুকদা, আপনার কাছে যেটা জানতে চাওয়ার আমার, যে এক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেস কোনো পদক্ষেপ করবে? তৃণমূল কংগ্রেস গতকালই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, দিল্লিতে বলছেন এবং সংসদের উভয় কক্ষে বলছেন, প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ হচ্ছে, আমাদের মিছিলও হয়েছে
এবং আমরা এটা তীব্র ভাষায় প্রতিবাদ করছি এবং এটা অবরোধ করছি যে আগামী দিনে আমরা পশ্চিমবাংলায় কোনো বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেব না, এবং সেটা স্যারের নাম করে হোক, প্রকারান্তরে এনআরসি প্রয়োগ করার যে অপচেষ্টা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং পরিষ্কার বলেছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ এটা সংগঠিত হচ্ছে এবং এটা লাগাতার চলবে। অর্থাৎ আপনারা প্রতিবাদে থাকছেন এবং আপনারা বলছেন কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বা এই ভোটার তালিকা থেকে তাদের যাতে নাম বাদ না যায় সেটা আপনারা চাইছেন। কিন্তু এই যে বিজেপি বলুন বা বিজেপি শাসিত সরকারগুলোতে আমরা এর আগেও দেখেছি যে বাঙালিদের ওপরে অত্যাচার হয়েছে, হামলার ঘটনা ঘটেছে। এই সব কিছুই কি শুধুমাত্র এই ভোট রাজনীতিতে জয় পাওয়ার জন্যই? না, দেখুন, এক একটা জায়গায় এক এক ধরনের রাজনৈতিক অবস্থান, সোশিও ইকোনমিক স্ট্যাটাস বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের থাকতেই পারে, এবং সেখানে দাঁড়িয়ে তাদের যে প্রশাসনিক ব্যবস্থা বা অবস্থা সেগুলো তারা যেভাবে নিয়ন্ত্রণ করেন সেই সমস্ত রাজ্য, সেগুলো তাদের বিষয়। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, পশ্চিমবাংলায় আমাদের যে অবস্থাটা রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্র দপ্তর বা মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে দাঁড়িয়ে লড়াই আন্দোলন করেন মানুষের পক্ষে দাঁড়িয়ে। আপনারা লক্ষ্য করেছেন কিংশুকে দেখি নারায়ণদার সাথে কথা বলা যায় কিনা আমরা একটু চেষ্টা করি। নারায়ণদা, যে এখতিয়ারের বিষয় নিয়ে কথা হচ্ছিল, প্রশ্ন এখতিয়ার নিয়ে, অসম সরকারের কি এখতিয়ার আছে বাংলার মানুষকে এনআরসি নোটিশ পাঠানো? আপনি শুনতে পাচ্ছেন? বলুন, যতক্ষণ পাচ্ছি বলুন, না পেলে বলবো। বলেছে, প্রশ্ন করেছে। আচ্ছা আচ্ছা, এবার ঘটনাটা হচ্ছে, আপনাকে একটু বললে বুঝতে পারবেন। ধরেন আপনি উত্তরবঙ্গে জ্যোতিশীল, তারপরে আপনার নিশিকান্ত দাস, তারপরে আপনার কুচবিহারে বাড়ি উত্তম কুমার ব্রজবাসী, এদের বিরুদ্ধেও কিন্তু অসম সরকার কোর্ট থেকে এনআরসি নোটিশ এসেছিল। ঠিক। এবারে এনআরসি নোটিশটা পাঠানো হয়েছিল কেন? এনআরসি নোটিশটা পাঠানোর তো কোনো একটা উদ্দেশ্য আছে, খেলা করতে কোনো কিছু করা হয়নি। এবার অসম সরকারের একটা নিয়ম ছিল, যখন অসম সরকারের 1985 সালে যখন আমাদের প্রফুল্ল কুমার মহন্ত অসম গণপরিষদের নেতা, তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি 1979 সাল থেকে তিনি একটাই আন্দোলন করছিলেন বা আসামে, যে ভারত স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তান থেকে, তখন পূর্ব পাকিস্তান ছিল, তখন যারা অসমে এসছে এবং 1971 সালে পাকিস্তান স্বাধীন হয়ে যখন বাংলাদেশ হলো, সেই বাংলাদেশ থেকে তারা যে সমস্ত শরণার্থী এসছে, এত শরণার্থী আমরা নিতে পারবো না, এত শরণার্থী আসামে থাকবে না। তাই বলে তারা সেখানে বারবার আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে বিভিন্ন ধরনের হত্যা, মারামারি, খুন, জখম, বিভিন্ন বাড়িঘর পুড়ে যায় এবং বিভিন্ন মানুষ আহত হয়। তাদের একটাই আন্দোলন ছিল, অসমীয় ছাড়া আর কোনো বাইরের লোক সেখানে বসবাস করতে পারবে না। ঠিক এইভাবে তারা একটা দাবি তুলেছিল। 1951-52 সালে ভারতবর্ষে যে ভোট হয়েছিল, সেই ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারাই একমাত্র আসামে থাকবে। কিন্তু পরে 1984 সালে যখন প্রধানমন্ত্রী হিসাবে রাজীব গান্ধী যখন এলেন, তখন তিনি অনুরোধ করেন প্রফুল্ল কুমার মহন্তকে 1985 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর, যে না, এটা করা যাবে না, আপনারা এটাকে একটু চিন্তা ভাবনা করুন এবং এটার মেয়াদটাকে একটু বাড়িয়ে দিন। তখন লাস্ট গিয়ে সেই চুক্তিতে কি মেয়াদ হলো, 1971 সালের 24শে মার্চ যারা অসমে এসছে বা যারা এই পর্যন্ত আছে তাদেরকে অসম নাগরিকত্ব দেবে, তাছাড়া বাদ বাকি তাদেরকে পুশ করে দেওয়া হবে। সে বাংলাদেশ থেকে আসুক, পাকিস্তান থেকে আসুক বা মায়ানমার থেকে যেখান থেকে আসুক, তাদেরকে এই দেশে থাকতে দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের অনলি ফর একটা ওয়ান সিঙ্গেল রাজ্য আসামের জন্য এটা আমাদের প্রযোজ্য ছিল। এখনো ভারতবর্ষে একটা রাজ্যই চলেছে, অসম। যে এবং অসম চুক্তি, যেটা সেখানে চুক্তি রয়েছে, বিদেশিরা সেখানে বসবাস করতে পারবে না, তাদের জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন করতে হবে, এইভাবে 7টা চুক্তি সেখানে রয়েছে। তাহলে আজকে সেই অসম সরকার তার এনআরসিটাকে ফুলফিল করার জন্য তাকে আইনগতভাবে যে নিয়ম, যে নির্দেশ, তাকে সেই নির্দেশে মেনে চলেছে। আজকে এই যে আমি বুঝতে পারছি না যে আসাদ শেখ, সঞ্জু শেখরা কি তাহলে আমরা গেছিলাম ওখানে কাজে, মানে তার মানে সেখানে কাজ করতে যাওয়াটাই কাল হয়েছে আর কি? কেন বিদেশি হবে কেন? পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়াটাই কাল হলো? কাজ করতে যা কোনো কাল হয়নি আজকে। না, এবার তাহলে বলি, আজকে যখন আমার নদিয়ার
প্রশাসন হোক, পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন হোক, যখন তার একটা এনআরসি হিসাবে নির্ণয় যখন করবেন, তখন বিভিন্ন মানুষকে তার আওতায় আনবেন, যে তোমাদের কাছে কি ডকুমেন্ট আছে, তোমাদের ভোটার পরিচয়পত্র, তোমাদের আধার কার্ড কি কি আছে, সেগুলো তোমরা দেখাও, তোমাদের সেটা তো নাগরিকত্ব পশ্চিমবঙ্গের প্রমাণ দিতে বাসিন্দাদের হবে। করবে। তখন পশ্চিমবঙ্গের সেখানে বাসিন্দা তারা যারা কাজে তাদের গিয়েছিলেন, কাছেই তো তাদের নাম যাবে। সেখানে লিস্টেড হয়েছে। কেন যাবে? সেখানকার মানুষের হিসাবে তাদের কাছে গিয়েছে, তাদের নাম লিস্টেড হয়েছে, তাদের নাম খাতায় উঠেছে কোনো কারণে। খাতায় ওঠার পর যখন তারা হয়তো কিছুদিন কাজ করে সেখান থেকে চলে এসছে, কিন্তু তাদের নাম ধাম সবকিছু সেখানে রয়ে গিয়েছে। স্থায়ী রয়ে যাওয়ার পরে বাসিন্দা সেখান থেকে আর যখন তাদের যারা কাছে কি অস্থায়ী চাওয়া হয়েছে, বাসিন্দা, অস্থায়ী বাসিন্দাদের কাছে আমি যদি ধরেও নিই আপনার কথা তর্ক জোরে, এবং যদি এরা পরিযায়ী শ্রমিকই হয়, তাহলে পরিযায়ী শ্রমিকদেরকে এই অসম সরকার তো তাদের রাজ্যের বাসিন্দা হিসেবে গণ্য করবে না। তাহলে এনআরসি নোটিশটা কেন আসবে? তারা তো সেখানকার বাসিন্দাই নয়। এনআরসি নয়, তারা যদি কাজের NRC তো সূত্রে তাদের রাজ্যের সুবিধার জন্য। স্বার্থে, নিজের স্বার্থে যদি তারা বলে তাদের রাজ্যের জন্য। হ্যাঁ। এবার দেখা গেল যে আমাদের যেমন আমাদের এখানে উত্তরবঙ্গ থেকে যারা ছিল, যেমন ওখানকার একজন মেয়ে, আমি আপনাকে বলি অঞ্জলি শীল, তার বাড়ি হচ্ছে আসামে, সে সেখানে বাস করত, তার স্বামীর বাড়ি আসামে, সেখানে বাস করত, তার নামে এনআরসি নোটিশ এসছে। তা আজকে তো তাকে প্রমাণ দিতে হবে, কোনো না কোনো কারণে তারা আসামে গিয়ে তাদের নাম কোনো কারণে বা বিভিন্ন উপায়ে তাদের নিজেদের সুবিধার জন্য তাদের নাম সরকারি ডকুমেন্টে উঠেছে। ওঠার পরে তাকে ওখানে থাকতে গেলে সেই ডকুমেন্ট তাকে পরিচয়পত্র দিতে হবে, এটা তো নিয়ম। আজকে আমার একটা পৌরসভার কাজ করতে গেলে, তারা আমার অসমে একটা থাকছেই না, তারা অসমে গিয়ে পঞ্চায়েতের কাজ করতে গেলে তো পরিচয়পত্র আমাকে দিতে যাবে কেন? registration কিংসুকদা আদৌ কি নারায়ণদার বক্তব্য আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি না। কোনো কিছু করেছে। নারায়ণদা তারা কি বলতে চাইছেন? না, না, এরা তো না। অসমে গিয়ে থাকছেই না, তাহলে অসম বলি, সরকারকে না, না, তারা এই কোনো কিছু পরিচয়পত্র দেওয়ার করেছে। প্রয়োজন কি? অস্থায়ী বা পরিযায়ী শ্রমিক অবশ্যই তারা অবশ্যই দেখেন, কাজ আমি করতে আপনাকে গেছে বলি, অন্য কিন্তু রাজ্যে। ভারত আজকে সরকার করছে না যদি দাদা, আপনি- এনআরসি তো আজকে গোটা আমাকে দেশ বলতে জুড়ে দেন। হচ্ছে না। স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গে, সুতরাং না। পশ্চিমবঙ্গে সে আমাদের এখানকার তার পরিচয়পত্র থাকবে। সুতরাং এই জায়গাটা আমি যখন অস্থায়ী হিসেবে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করতে যাব, সেখানকার পরিচয়পত্র তো গণ্য হয়ে এনআরসি নোটিশ সে পাবে, এটা তো কাম্য নয়। এবং এই এখতিয়ার কি আসাম সরকারের আছে যে তা নাহলে তো আপনাকে পশ্চিমবঙ্গের পুলিশে স্থায়ী ধরবে। বাসিন্দার হাতে ওই এনআরসি নোটিশ? আরে তা না হলে তো আপনাকে পুলিশে না, ধরবে, এটা তো একটা প্রশ্ন চিহ্ন। তা না হলে তো না, আপনাকে পুলিশে নারায়ণ ধরবে, বাবু, আপনি যদি আপনাদের কিছু আমার ডকুমেন্ট না সঠিক দেন। বন্ধ অনুরোধ। আপনি যদি একটা বলেছেন জিনিস- যে আমি একটা আসামে জিনিস বাস করি, পরিষ্কার, আমি না, না, একটা গুয়াহাটিতে জিনিস খুব থাকি, পরিষ্কার। আমি একটা ঠিকানা একটা দিয়েছি। জিনিস পরিষ্কার বুঝুন, আমি নারায়ণদা, ওনারা তো থাকি- অসমে আমি থাকেন থাকি না। আসামে, বলুন। অসমের পশ্চিমবঙ্গে। পার্মানেন্ট অ্যাড্রেস আর নয় আমি- তাদের। আমি থাকি আসামে, অসম থেকে তো যে কোনো পশ্চিমবঙ্গে। রাজ্য থেকেই অসমে আর যেতে আসামে পারে। কাজ করতে গিয়ে ভারতবর্ষের আমি- বাইরে নাকি অসম? না, যেতে পারে যে কোনো রাজ্যে না, না, যেতে অসম পারে। তো ভারতবর্ষের গুজরাটে বাইরে কাজ করছে, নয়। উত্তরপ্রদেশে এই কাজ জন্যই করছে, তো। উড়িষ্যায় কাজ করছে। তাহলে আমি যে কোনো আমার যে কোনো কাজ কাউকে করতে কি গিয়ে এই আমি এনআরসি ওখানে নোটিশ এই পাঠানো জায়গাতে যাবে? দাঁড়িয়ে যখন পড়বো, আমরা যে কোনো প্রশ্ন কাউকে তুলছি, এনআরসি নোটিশ পাঠানো তৃণমূল যাবে নাকি? কংগ্রেসের পক্ষ অন্য থেকে রাজ্যের না, মানুষকে? পাঠাবে না তো। বন্দ্যোপাধ্যায় তাই তো হচ্ছে, বারবার পাঠিয়ে দিচ্ছে, প্রতিবাদ কোথাও করছেন। গিয়ে আমারও তো কেউ পাঠায়নি। কয়েকদিন থেকে কাজ করে তাহলে তাকে পাঠাবে। অসমে তো আমিও গিয়েছি, অসমে তো আমিও গিয়েছি, দুদিন থেকে সেখানে থেকেছিলাম, এটা তাহলে তো পরিষ্কার বুঝতে নোটিশ তো হবে। আসবে না, আসেনি। যুক্তরাষ্ট্রীয় হ্যাঁ। কাঠামোর মধ্যে দাঁড়িয়ে আপনি থেকেছেন, এই তার- নোটিশ তার দেওয়ার সিস্টেমটা ক্ষমতা আলাদা বা ছিল। এখতিয়ার আসাম সরকারে আছে কিনা, এটা খুব পরিষ্কার। এটা বুঝতে হবে আমাদের, যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হাতে অবশ্যই এই আছে। আতঙ্ক বা আশঙ্কা আজকে তৈরি করে দেওয়ার জন্য আজকে এই উত্তরপ্রদেশ থেকে অপচেষ্টা। নারায়ণদা, তাহলে কি উত্তরটা অসম আছে সরকারের এটা এবং বড় সেই ভুল? কারণেই অসম আসাম সরকার বড় ভুল করছে না আতঙ্ক ছড়াতে যাচ্ছে বাংলার ঘুরপথে বিজেপি? আমরা এটা এখতিয়ার অভিষেক সম্পর্কে কি বলতে বন্দ্যোপাধ্যায় চাইছেন? প্রতিবাদ আপনি করেছেন, আগে সংসদে আইনটা বলুন, দাঁড়িয়ে আইনটা প্রতিবাদ জানুন। করেছেন, মমতা আপনি আগে বন্দ্যোপাধ্যায় আইনটা প্রতিবাদ করছেন। জানুন। না, আপনার না, না, খুব প্রত্যেকটা পরিষ্কার। রাজ্যের পুলিশের আমি প্রত্যেকটা আবারও রাজ্যে কি বলছি, আসামি ধরে আনার অন্য অধিকার আছে? রাজ্য, তাকে যে খোঁজ খবর নেওয়ার অন্য অধিকার আছে? রাজ্যের তাহলে কি এরা আসামি? তাকে এরা অভিযুক্ত, কোনো কারণে অভিযুক্ত, কোনো কিছুতে অভিযুক্ত? নারায়ণদা, এটা দিতে পারে। এরা কি আসামি, অভিযুক্ত? শুনুন, এইটা দেওয়া যেতে নয় পারে তো। শুধুমাত্র এই যে শুনুন, আসাদ শেখ, এটা সঞ্জু দিতে শেখ পারে কি না অভিযুক্ত? শুধুমাত্র আসামি সেই তারা রাজ্যে নয় তো তারা? স্বরাষ্ট্র দপ্তর ছাড়া পারবে না। এইটা স্বরাষ্ট্র দপ্তর ছাড়া, সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্র বলুন দপ্তর এবার। ছাড়া এই নোটিশ দেওয়া যায় না। এটা তো খুব পরিষ্কার, এইটা খুব পরিষ্কার। আপনি যে আমি আপনি সংশ্লিষ্ট আগে রাজ্যের কিন্তু স্বরাষ্ট্র আইনটা দপ্তর ভালো ছাড়া করে এবং জানুন। সেইখানকার আইন মোতাবেক ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন, এইখানকার আইন মোতাবেক ছাড়া আপনি ভালো করে বুঝুন। পশ্চিমবঙ্গের আজকে পশ্চিমবাংলা সরকার থেকে ছাড়া একটা আসামি সেই গিয়ে নোটিশ, উত্তরপ্রদেশে না, না, সেই লুকিয়ে নোটিশ থাকলে দেওয়া তাকে কি ধরবে। যায়? আরে নারায়ণদা, পুলিশ একজন না, অভিযুক্ত না, না, আসামি আর একজন সাধারণ আপনারা মানুষ এক বলতে নয় তো। না, আপনি না। অভিযুক্ত আসামির সাথে একজন ভালো করে সাধারণ বুঝুন, মানুষকে একজন কেন সাধারণ গুলিয়ে মানুষ- ফেলছেন?
শুনুন, কেন শুনুন। গুলিয়ে ফেলছেন? একজন আসামিকে না, না, ধরতে না, গুলিয়ে ভারতবর্ষ ফেলছেন কেন কেন? বিশ্বের অন্য প্রান্ত মানুষ আসতে পারে, হ্যাঁ অন্য দেশে যেতে গেলে অনুরোধ, এবার আমি সেখানে একটা অনুমতির দরকার পড়ে, এটা হতে কিন্তু এটা তো পারে না। আসামি নয়। একজন এই সঞ্জু আসামি, শেখ, আসাদ শেখরা তো একজন আসামি আসামি। নয়, না, সাধারণ মানুষ। তাদের কাছে এনআরসি না, নোটিশ না, চলে তিনি আসবে। একজন শ্রমজীবী বলি এবার মানুষ, বলি। তিনি ওখানে তো এখানে কাজ আইনটা করেন। কোথায়? এই কারণেই ইন্টারপোল আমরা আমাকে বারবার বলতে বলছি, দিন, আমি আমরা তীব্র ভাষায় তো আজকে আর প্রতিবাদ সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ বলুন। করতে হবে। কিংসুকদা এবং নারায়ণদা, আজকে সময় নেই, আপনি তীব্র- আমাদের সেদিকে অতি অবশ্য নজর থাকবে যে আলটিমেটলি কি হয় এবং এক্ষেত্রে রাজ্য সরকার কি পদক্ষেপ করে। নারদ দা যেখানে শেষ করছে, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।